হাই এভরিওয়ান, এক্সাম সহজে তোমাদেরকে স্বাগত। আজকে প্রাইমারি টেট 2022-এর পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস সেটের সবকটি প্রশ্নই অনলাইনের প্রশ্ন আর খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলি দেওয়া আছে, এবং যারা এই প্রশ্নের পিডিএফগুলি চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করা যায় দেরি না করি। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখব। প্রথম স্লাইডে যেটা আছে, মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উৎসগুলি কি কি, সেটা আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তাহলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম হলো উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টির উৎস। এগুলি ছাড়াও আরও পুষ্টির উৎস আছে উদ্ভিদের, যেগুলো হয়ে গেল ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ইত্যাদি। নেক্সট যেটা আছে, কোন পুষ্টিমৌল উদ্ভিদকে সবচেয়ে বেশি পুষ্টি দেয়? তাহলে নাইট্রোজেন উদ্ভিদকে সবচেয়ে বেশি পুষ্টি দিয়ে থাকে। আর আমরা জানি মোটর গাছের মূলে যেটা আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, কোন পুষ্টির মৌলের অভাবে গাছ খর্বাকৃতি হয়? সেটা হয়ে যাবে উত্তর পটাশিয়াম এবং ফসফরাস। পটাশিয়াম ও ফসফরাসের অভাবে গাছ খর্বাকৃতি হয়, ঠিক আছে। পরবর্তী স্লাইডে যাই। কোন পুষ্টি মৌলের অভাবে উদ্ভিদের দৃঢ়তা কমে যায়? সেটা হয়ে যাবে পটাশিয়াম, অর্থাৎ পটাশিয়ামের অভাবে উদ্ভিদের দৃঢ়তা কমে যায়। কোন পুষ্টি মৌলের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়? সেটা হবে নাইট্রোজেন। উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। কেমন? নেক্সট কি আছে, অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিনের জন্য উদ্ভিদের কোন পুষ্টিমৌল দরকার? তাহলে অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিনের জন্য উদ্ভিদের যে পুষ্টিমৌল দরকার হয়ে থাকে সেটা হবে পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম হয়ে যাবে এর সঠিক উত্তর, পটাশিয়াম। নেক্সট যেটা আছে স্লাইডটা, গাছের ফল ও শস্য রসালো করার জন্য কোন পুষ্টিমৌলের প্রয়োজন হয়? এটা হবে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন একটা সয়েলের নিউট্রিয়েন্টস। তাহলে গাছের ফল ও শস্য রসালো করার জন্য যে পুষ্টিমৌলের প্রয়োজন হয় সেটা হবে নাইট্রোজেন। পেডন কি? নেক্সট আছে পেডন কি? পেডন হচ্ছে মাটির ত্রিমাত্রিক একক, অর্থাৎ সয়েলের 3 ডাইমেনশনাল ইউনিট, ঠিক আছে, পেডন। নেক্সট আছে, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়? সেটা হয়ে যাবে রেন গজ। রেন গজের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। কেমন? নেক্সট স্লাইডে যাব। তৈগা শব্দের অর্থ কি? তৈগা শব্দের অর্থ হলো বসন্তকালীন বনভূমি। বসন্তকালীন বনভূমি। তুন্দ্রা অঞ্চলে পারগা কি? পারগাটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলের শীতকালের প্রবল তুষারঝড়। প্রবল তুষার ঝড়কে বলা হয় পারগা। কেমন? স্নোস্টর্ম যেটাকে বলে, এটা হচ্ছে পারগা। ভূপৃষ্ঠের কতটা জায়গা বায়ুমণ্ডলের অন্তর্গত? জল, যে জল ঘিরে আছে সেটা হচ্ছে 71.4%। ভূপৃষ্ঠের 71.4% জল, ঠিক আছে, বা বায়ুমণ্ডলের অন্তর্গত। নেক্সট স্লাইড। গ্রানাইট ও ব্যাসল্ট কি জাতীয় শিলা? গ্রানাইট ও ব্যাসল্ট হয়ে গেল আগ্নেয় শিলা। তাহলে যদি বলা হয় আগ্নেয় শিলার কম্পোজিশন কি, আগ্নেয় শিলার কী কী জিনিস নিয়ে গঠিত? গ্রানাইট ও ব্যাসল্ট। একইভাবে আমাদের পাললিক শিলা আছে। পাললিক শিলা হচ্ছে কোয়ার্টজ, ফেলসপার নিয়ে গঠিত। আর মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা সেটা হয়ে গেল আগ্নেয় শিলা এবং পাললিক শিলার রূপান্তরকরণ অবস্থা, ঠিক আছে, সেটা হয়ে গেল মেটামরফিক রক। নেক্সট যেটা আছে, নেক্সট কি আছে, বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলি কি কি? সেগুলো হয়ে যাবে আর্গন, ক্রিপ্টন, নিয়ন, জেনন। আর্গন, ক্রিপ্টন, নিয়ন, জেনন ছাড়াও আরও 3টি গ্যাস আছে যেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়ে থাকে। সেটা হয়ে গেল হিলিয়াম, রেডন এবং অর্গানেশন, ঠিক আছে। এই তিনটিও এর সাথে যোগ হবে। নেক্সট আছে, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের পরিমাণ কত? তাহলে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ হবে 0.0006, রাইট। নেক্সট স্লাইডে আমরা যাব। চার্লস ডারউইনের কোন তত্ত্বের জন্য প্রসিদ্ধ? চার্লস ডারউইন কোন তত্ত্বের জন্য প্রসিদ্ধ? এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব, ঠিক আছে। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের জন্য চার্লস ডারউইন প্রসিদ্ধ। বিপর্যয়বাদের প্রবক্তা হলেন কুভিয়ার। নেক্সট যেটা আছে, জীবনের জৈব রাসায়নিক উদ্ভব সংক্রান্ত মতবাদের প্রবর্তককে? তিনি হলেন হেকেল। হেকেল হলেন জীবনের জৈব রাসায়নিক উদ্ভব সংক্রান্ত
মতবাদের প্রবর্তক হেকেল। কেমন? নেক্সট স্লাইডে যাই। মাইক্রোপ্লাজমা কি? মাইক্রোপ্লাজমা হলো সরল এককোষী আদি প্রকৃতির জীব। তাহলে সরল এককোষী আদি প্রকৃতির জীব। তাহলে যদি বলা হয় দুটি ইউনিসেলুলার অর্গানিজমের নাম বলো, তাহলে বলবে দুটি এককোষী বা ইউনিসেলুলার অর্গানিজম হলো, আমরা জানি অ্যামিবা, আমরা জানি ইউগ্লিনা, আমরা জানি প্যারামেসিয়াম। ঠিক আছে? তাহলে সরল এককোষী আদি প্রকৃতির জীবের যদি উদাহরণ বলা হয় তাহলে বলবে অ্যামিবা, ইউগ্লিনা আর প্যারামেসিয়াম। ঠিক আছে? নেক্সট বলছে আদিম পৃথিবীতে ক্লোরোফিলবিহীন এককোষী উদ্ভিদের আবির্ভাব হয়, তার নাম কি? তার নাম হচ্ছে ছত্রাক। ছত্রাক হয়ে যাবে। কেমন? ছত্রাক হলো ক্লোরোফিলবিহীন এককোষী উদ্ভিদ। নেক্সট আছে লুসি কি? লুসি আবিষ্কৃত কোনো মেয়ের সবচেয়ে প্রাচীন জীবাশ্ম বা ফসিল। লুসি হলো সবচেয়ে প্রাচীন জীবাশ্ম। নেক্সট আছে হাবলিস কথার অর্থ কি? হাবলিস কথার অর্থ হচ্ছে দক্ষ। ঘূর্ণিঝড়ের সময় আকাশে কোন মেঘ তৈরি হয়? তাহলে ঘূর্ণিঝড় ঝড়ের সময় আকাশে যে মেঘ তৈরি সেটা হচ্ছে কিউমুলো নিম্বাস। কিউমুলো নিম্বাস। শীতকালে কোন মেঘ বেশি দেখা যায়? শীতকালে যে মেঘ বেশি দেখা যায় সেটা হচ্ছে কিউমুলাস ও সিরাস। তাহলে কিউমুলাস ও সিরাস দেখা যায় শীতকালে। কেমন? আজকে আমাদের এইচটি দেখে নাও। নিম্নলিখিত কোন গ্যাসটি জীবের পক্ষে ক্ষতিকারক? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না কার্বন ডাই অক্সাইড? প্রশ্নটা একবার রিপিট করে দিই। জীবের পক্ষে কোন গ্যাসটি ক্ষতিকারক? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন না কার্বন ডাই অক্সাইড? তাহলে এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটি এখানে আজকে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।